বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল নদীর সীমানা পিলার নিয়ে। আপনি বললেন যে আগের পিলারগুলো ভুল জায়গায় বসানো হয়েছিল, এখন সেই ভুল শুধরানোর একটা চেষ্টা করছেন। আপনারা ভুল শুধরাবেন সেটা ভালো কথা, কিন্তু যারা ভুল করেছিল বা নদীর ক্ষতি করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ? আমি এসে যে অবস্থায় পেয়েছি সেটা হচ্ছে যে আপনার নদীর জায়গাতে আপনার সীমানা পিলার বসানো হয়েছে, কোথাও তুরাগে নদীর পেটের মধ্যে সীমানা পিলার বসিয়ে দেওয়া হয়েছে। যারা পেটের মধ্যে বসালো নিশ্চয়ই ইন্টেনশনালি বসিয়েছে। অনেকে আপনার নদীর পাড় দিয়ে যারা ব্যবসা করে, অনেকে আপনার রাতে রাতে তুলে সামনের দিকে এগিয়ে দিয়েছে। আবার হচ্ছে যখন এটা সার্ভে করেছে তখনও হয়তো ভুল করেছে। তো এই সমস্ত নানা কারণে এগুলো হয়েছে। বিষয়টি আমরা সেই ভুলগুলো কি আপনারা কারা করেছে তাদেরকে চিহ্নিত করার কোনো সেটা তো ইকবাল হাবিব সাহেব বললেনই যে আপনার কিভাবে বিষয়টি হয়েছিল। তবে এখন নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টাটা আমরা করছি। এই প্রসঙ্গে আমি আপনাকে একটি সংগ্রাম এবং যুদ্ধের কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন। এই সংগ্রামটি ছিল হচ্ছে স্বাধিকারের আন্দোলনের, এটা ছিল হচ্ছে প্রস্তুতি। এই প্রস্তুতি হচ্ছে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 7ই মার্চের ভাষণ, আহ্বান এবং 71 মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে স্বাধীনতা। এবং স্বাধীনতার সুফল হচ্ছে $300 থেকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে $1200, গড় আয় 42 থেকে বেড়েছে 69, 65 প্রাইভেট ইউনিভার্সিটি। এবং ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী এখন একটি সংগ্রাম করছেন এবং এই সংগ্রামের প্রস্তুতির কারণেই আমরা পেয়েছি হচ্ছে নদী রক্ষা কমিশন, আমরা পেয়েছি নৌ পুলিশ। এবং এই স্টাডিটি, আমি রিপোর্টটি নিয়ে এসেছি, তিনি 3টি দেশের আপনার কনসালটেন্টদেরকে দিয়ে, সায়েন্টিস্টদেরকে দিয়ে তিনি পার্মানেন্টলি নদীগুলো যাতে খনন করা যায়, দখল দূষণ মুক্ত করা যায়, তার জন্য এই স্টাডিটি তিনি করিয়েছেন। আর পার্টিকুলারলি আপনার এটা হচ্ছে আপনার ফিজিবিলিটি স্টাডি অফ ক্যাপিটাল ড্রেজিং অ্যান্ড সাস্টেইনেবল রিভার ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। এছাড়াও তিনি আরেকটি স্টাডি করিয়েছেন, ডেভেলপমেন্ট অফ ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর ম্যানেজমেন্ট অফ রিভার্স সারাউন্ডিং ঢাকা সিটি, এটা করা হয়েছে। এবং এছাড়াও অ্যাসেসিং টেকনিক্যাল ফিজিবিলিটি অফ ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এরকম স্টাডিগুলো যদি আমরা প্রায়োগিক কোনো দেখি তাহলেই সেটা আসলে কাজে লাগে। হ্যাঁ, এই কারণেই আপনার এগুলো হচ্ছে আপনার এই সংগ্রামের প্রস্তুতি। কিন্তু যুদ্ধটি শুরু হবে, নদী শুরু হবে, এখনো হয়নি। যুদ্ধটি শুরু হবে হচ্ছে আপনার নদী রক্ষার এবং নদী দখল দূষণের যুদ্ধটি চলবে। এই কারণে আপনার বিআইডব্লিউটি এর বঙ্গবন্ধুর সময় 10টি ড্রেজার ছিল। আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রীর সময় যদি আমরা পাই তাহলে তিনি আরও 10টি ড্রেজার উদ্বোধন করবেন বিআইডব্লিউটি এর। 20টি ড্রেজারের প্রজেক্ট আমরা দিয়েছি, গভর্নমেন্টের কাছে জমা দিয়েছি। এছাড়াও হপার ড্রেজার, এমপিবিএন ড্রেজার, সেগুলো বিআইডব্লিউটি এর ড্রেজারের সংখ্যা দাঁড়াতে যাচ্ছে 50-এ। আপনার ওয়াটার বোর্ডের প্রায় 50টি ড্রেজার হবে, প্রাইভেট কোম্পানিগুলো নিয়ে আসছে প্রায় 50টি। সেগুলো দিয়ে এই 150 ড্রেজার দিয়ে আপনার বাংলাদেশে 250 নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এটাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলছি যে এই যুদ্ধটি তিনি শুরু করার জন্য এই প্রস্তুতিগুলি তিনি সম্পন্ন করেছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রভাবশালীরা যখন নদী দখল করে তখন আপনাদের করার কিছু থাকে না। সেই ক্ষেত্রে মানে রাজনৈতিক ইকবাল হাবিব বোধহয় কিছু বলবেন। আমি প্রথমে আসলে একেবারে পুরোপুরি শামসুদ্দ তালুকদারের সাথে সাহেবের সাথে দ্বিমত পোষণ করি। পুরোপুরি আমি তালুকদার না, আমি খন্দকার। আমি শামসুদ্দ খন্দকার সাহেবের কাছে বিনীতভাবে বলতে চাই যে যুদ্ধ উনি এখন প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ করবেন, এ কথা সত্য নয়। যুদ্ধ উনি ঘোষণা করেছেন প্রথমবার যখন ক্ষমতা এসেছিলেন, তারপর থেকেই যুদ্ধ উনি ঘোষণা করেছিলেন 96-তে যখন ক্ষমতা এসেছেন, তারপর থেকেই যুদ্ধ উনি ঘোষণা করেই চলেছেন। সেই যুদ্ধের যোদ্ধা নেই, মুক্তিযোদ্ধা নেই। এবং আপনারা যারা মাঝে মাঝে হঠাৎ করে এসে আমরা যুদ্ধ আবার শুরু করলাম বলে আবার তাগড়া দিয়ে কোমরে বাঁধছেন, তাদেরকে পরিষ্কার মনে করিয়ে দিতে চাই, আপনার মতো বড় বড় যোদ্ধা আগে তৈরি হয়েছেন, তারা সব মাথা নিচু করে নিজের পাল গুটিয়ে চলে গেছেন। কারণটা কি ছিল? কারণ হচ্ছে এই জবাবদিহিতাটা নেই। আজকে যে মন্ত্রী মহোদয়কে দিয়ে এখনো আমরা টাস্ক ফোর্স পরিচালনা করছি, ওনার দৃঢ়তা, আন্তরিকতা নিয়ে এখন আমাদের প্রশ্ন করতে বাধে না। এই জন্যে 6 বছর ধরে উনি ড্রেজিং মেশিন আনার গল্পই বলেছেন। 6 বছর ধরে খুঁটির এই আকাম কুকামের ঘটনায় উনি রাজসাক্ষী হয়েছেন, কিন্তু তার প্রতিবিধান করতে পারেন নাই, জেলা প্রশাসককে বাধ্য করতে পারেন নাই এই অন্যায় কাছ থেকে ফিরিয়ে আসার। যে প্রশ্নটা রেখেছিলাম যে দোষীদের কোনো আমি পরিষ্কারভাবে বলতে চাই, নদীর উপরে
যে প্রধান বিচারপতির যে রায় ছিল সেই রায়ের উপরে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার এবং নির্দেশনা 6 বছর ধরে বজায় থাকা সত্ত্বেও কাজ হয়নি বলে এখন প্রধানমন্ত্রী নিজেই সেটার দায়িত্ব নিয়েছেন। বলতে পারেন হ্যাঁ, অবশেষে আমরা নদীর ঘটনাটাও প্রধানমন্ত্রীকে বাধ্য করলাম যে উনিই যেন দায়িত্ব নেন। দেশটাকে তাহলে একা প্রধানমন্ত্রী চালাবেন? বঙ্গবন্ধুকে একাই যুদ্ধ করেছিলেন? আসলে সময় আমাদের এত খারাপ যাচ্ছে যে প্রধানমন্ত্রী যা বলেন মাননীয় মন্ত্রীও তা বোঝেন না, অথবা না বোঝার ভান করেন। প্রধানমন্ত্রী বলেন, এখানে পরিষ্কার করে বলেছেন, বাংলাদেশের সকল নদী রক্ষায় মহাপরিকল্পনা করতে হবে, সকল খাল রক্ষা করতে হবে। এটা ওনার একের পর এক নির্দেশনা। আর মন্ত্রী বলেন দুবাই আবুধাবিতে নদী সাগর টাগর ভরে শহর বানাচ্ছে, আমাদের এত নদী খাল ভরে ফেললে কিছু কি হয়, পূর্তমন্ত্রী বলছেন। তো আপনি খেয়াল করে দেখেন যে প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা করবে কারণ তার নিজের মন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রীরা এবং এই সমস্ত ইনস্টিটিউশনের প্রধানরা আসলে হৃদয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ধারণ করেন না, কিন্তু লেকচার দেওয়ার সময় যুদ্ধ ঘোষণা হয়েছে, রমরমা বাজছে, দামামা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি, এইগুলি না করে প্লিজ এই সমস্ত স্টাডিগুলো কার্যক্ষেত্রে দেখান। যে নির্দেশনা উনি দিয়েছেন নতুন কিছু বলেন নাই, উনি শুধু আদালতের রায়গুলোকে এবার সরাসরি প্রকল্পের মধ্যে নিয়ে আসার জন্য নিজে স্টিয়ারিং হুইলে বসে পড়েছেন। আমি মনে করি প্রধানমন্ত্রীকে এইভাবে ভারাক্রান্ত করার কোনো দায় ইকবাল আমরা নিতে হাবিব পারবো যে না। সমস্ত কথাগুলো বলেন উনি ওনার নিজস্ব চিন্তা প্রসূত কথা না, আমার কোনো চিন্তা নেই। কিন্তু ওনাকে প্রমাণ দিয়ে বলতে হবে। আমার কাছে সমস্ত কারণ প্রমাণ হচ্ছে রয়েছে। প্রমাণ হচ্ছে এই গত 3 বছরে 2000 কিলোমিটার নদীপথ খনন করা হয়েছে। ভারতে এবার বন্যার যে ক্যাটাস্ট্রফি ছিল তার 4 গুণ ক্যাটাস্ট্রফি বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে কি বন্যা ওরকম ভাবে হয়েছে? নদীগুলোকে আমরা যেভাবে ড্রেজিং করে তার নোডাল পয়েন্টগুলোকে আমরা কত ক্লিয়ার কিলোমিটার রেখেছি, বললেন? 4000? যে কারণে হ্যাঁ 4000 আপনার 4 বছর লেগেছে dredging এর 2000 সিদ্ধান্ত কিলোমিটার নদীপথ খনন করা হয়েছে। এবং দেখেন যে কোথাও কোনো ফেরি থেকে থাকছে না, কোনো লঞ্চ থেকে থাকছে না। যেভাবে আপনার নদী পথকে সুগম করে রাখা হয়েছে, এই যে ড্রেজিং চলছে তার সুফল জাতি পাচ্ছে। অতএব ইকবাল হাবিব সাহেব যেভাবে দোষারোপ করছেন এটা আদৌ ঠিক না। প্রমাণ দিয়ে কথা বলতে হবে। আপনার কাছে যে স্টাডি থাকে প্রমাণ তো আপনি নিজে প্রমাণ নিয়ে বললেন, আসেন। তুরাগ নদীকে আপনি নিয়ে আসেন। তুরাগ নদীকে হত্যা করা হয়েছে, আপনি হ্যাঁ, নিজে স্বীকার না, করেন। না, এবং আমি সেটা কখনোই বলছি না যে তুরাগ নদীকে correction হত্যা করা হয়েছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুরাগ নদীর যে প্রশস্ততা ছিল সেই জায়গায় সেই ফিরিয়ে আনার প্রশস্ততা আপনারা চেষ্টা করছেন। কমানো মারা হয়েছিল, গেল। যে কারণে সীমানা পিলার বিআরডব্লিউটি এখনো বুঝে নেয় নাই। কিন্তু আবার রিসার্ভে করা হচ্ছে এবং রিসার্ভে করে সীমানা পিলার নদীর সঠিক জায়গাতে বসানো হবে, এরপরে বিআরডব্লিউটি তা বুঝে নেবে। অবশ্যই। আর মন্ত্রী মহোদয়কে উনি যেভাবে উনি আক্রমণ করে কথা বলছেন এটাও ঠিক না। আমাদের নৌ পরিবহন মন্ত্রী মহোদয় শাহজাহান খান সাহেব তিনিও মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় উনি নদীর পূর্তমন্ত্রীর প্রতি, কথা বলেছেন, শাহজাহান তিনি খান। অত্যন্ত আমি আন্তরিক। আচ্ছা, আমি একটু এই পর্বে একটু যাচ্ছি আমি আবার। একটু হ্যাঁ ইয়ে প্লিজ করছি যে প্লিজ আমাদের মূল বক্তব্য ছিল সীমানা প্রাচীর, হ্যাঁ, সীমানা খুঁটি, নদীর এবং সীমানা। দূষণ। নদীর সীমানা, আর হচ্ছে দূষণ। এখন আমরা প্রথমে কনসেন্ট্রেট করছি যে সীমানা প্রাচীরটা, এটাকে উঠায় দেওয়া উচিত যত দ্রুত সম্ভব। মানে কারণ ভুল যেটা বসানো ভুল হয়েছিল যেটা সেটা। বসানো হয়েছে, নাইলে যারা এখন সীমানা পিলার। এখানে সীমানা পিলার যেটা, কারণ যারা এখন ওই পিলার ধরে এখন আবার বসতি স্থাপন করছে, তারা যদি করে ফেলে এবং যেটা কন্টিনিউ, তাদেরকে আপনি সরাবেন কিভাবে? যত দ্রুত করা যায় এটাকে আগে সরায় ফেলেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, গভর্নমেন্ট বারবার বলতেছে যে ড্রেজিং নিয়ে আসবে, মেশিন নিয়ে আসবে, অনেক কিছু করবেন। আপনি যদি ডাম্পিং করতেই থাকেন আর ড্রেজিং করতেই থাকেন, যদি ডাম্পিং এর রেটটা বেশি হয় আর ড্রেজিং এর রেটটা কম হয়, তাহলে তো এই নদী কোনোদিনই ঠিক হবে না। আর এবং ডাম্পিংটাকে বন্ধ করেন, এবং বন্ধ করার জন্য আমরা জানি যে নদীটা দূষণ হয় মেইনলি 3-4টা ক্যাটাগরাইজড। একটু দ্রুত যদি বলেন। একটা হচ্ছে গভর্নমেন্টের নিজস্ব কিছু অর্গানাইজেশন, একটা হচ্ছে আমরা পাবলিক, আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এখন গভর্নমেন্টের কোনটা ওয়াসা সুয়েরেজ লাইন বন্ধ করে দেন না, এটার জন্য তার কারো ইয়ে লাগবে না, গভর্নমেন্টের প্রধানমন্ত্রী একটা নোটিশ দিয়ে দেবে, নোটিশ দিয়ে এটা বন্ধ হয়ে যাবে। সেকেন্ড পাবলিক, পয়ঃবর্জ্য যেটা বলছেন, হ্যাঁ পয়ঃবর্জ্য ভেসে যাবে। 135টা আউটলেট আছে কিন্তু সেটা একটা যেটা বিকল্প লাগবে তো। ডাইরেক্টলি ইনপুট হয় হচ্ছে বিকল্প বুড়িগঙ্গা এবং ব্যবস্থা না তুরাগ। করে পারবেন না। তাহলে আপনি সেটাকে ব্যবস্থা করেন, ব্যবস্থা করে নিয়ে এটা বন্ধ করেন। Right. এটার জন্য তার আমার আপনার ওপিনিয়ন দরকার পড়ে না। তারপর সরকার সেকেন্ড তার যেটা, নিজস্ব। দ্বিতীয়টা কি বলছেন? দ্বিতীয়টা হচ্ছে আমজনতা, যারা আমরা নিজেরা নিজেদের বাসস্থান পরিষ্কার রাখতে জানি না। কোন সভ্য সমাজ এটা করে কিনা আমি জানি না, যে আমরা আমাদেরকে নিজেদের নিজের গার্বেজটা নিজের বাড়ির পাশে ফালাই দিয়ে নাক দিয়ে ঢেকে রাখি ঘরের ভিতরে, ভাবি যে ও আমার তো পরিষ্কার। হ্যাঁ, নদীকে এটাকে বন্ধ ওইভাবে করতে রক্ষা করতে হবে। আরেকটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন,
তাদের টাকা আছে, তাদেরকে কিছু সেটার তো একটা প্রক্রিয়া চলছে, ইটিপি যদি ওই স্থাপন ইটিপির হয়- দরকার নাই, তাদেরকে ট্যাক্স ইম্পোজ করেন যে এখান থেকে যে হলে সে যে পরিমাণ ফেলবে তার চেয়ে 1000 গুণ তার ট্যাক্স দেন। বাকি সাহেব ও ওরা কিন্তু অবশ্যই বন্ধ ওরা কিন্তু অঙ্গীকার নামা দিয়ে ইটিপি লাগানোর অঙ্গীকার করেই করে সেটাও শিল্প করছে স্থাপন না। করেছে। এটা নতুন কিন্তু করে সেটা- বলা না। আমি বললাম তো কিছুই করছেন আপনি, অবশ্যই। কিছু না, একজন ম্যাজিস্ট্রেট দিয়ে দেন, তাকে ল দিয়ে দেন যে এইখানে এতটুকু ফেললে তার এই ট্যাক্স দিবে, তাকে বলেন তুমি আরো ফেলো কিন্তু তুমি এই পরিমাণ পে করো, দেখেন যে ও বন্ধ করে কিনা। না তখন ফেলবে কিন্তু জরিমানা দিবে না। আমরা একটা বিরতি নিয়ে আবার কিভাবে আসছি। জরিমানা দিবে না সেটা কি নিশ্চিত করতে হবে। সেটাই তো, আমরা একটা বিরতি নিয়ে আসি, আর একটা বিরতি, সাথেই থাকুন।